নমস্কার। আজ আজকের প্রশ্ন হলো, বাঙালি জাতি যাদের এক গৌরবান্বিত ইতিহাস আছে, যে জাতি হিসেবে আমরা গর্ব অনুভব করি, সেই জাতির গোটা অস্তিত্বটাই কি আজ বিপন্নতার মুখে পতিত হয়েছে? আর সনাতনী বাঙালির অগ্রিম ভবিষ্যৎ কি হতে চলেছে? আচ্ছা, নমস্কার। আমার নাম সর্বানন্দ। আমি একজন ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট। আমি একজন অকাল্ট রিসার্চার। আর আধ্যাত্মিক নিরাময় জগতের বহু ধারার সাথে আমি যুক্ত এবং একটু নিয়ে কাজ করে থাকি। মূলত আমার পরিচয় তন্ত্র সাধক হিসেবেই। অন্যান্য বারের মতো ভিডিওগুলিতে যেমন আলোচনা করি, এইবার একটি নতুন ভিডিও। প্রশ্নটি আপনারা ইতিমধ্যেই শুনেছেন। আচ্ছা, এর উত্তরটা আমি এই মুহূর্তে যেটা দিতে চলেছি, সত্যি যেটা হচ্ছে, বাঙালি জাতির একটা বিরাট বড় গৌরবান্বিত ইতিহাস আছে, এটাতে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে, আমরা অতীতকাল থেকে দেখেছি যে আমাদের যে কটা ক্ষেত্র, সেটা শিল্প সাহিত্য হোক, সেটা রাজনীতি হোক, সেটা বিপ্লব হোক, সেটা ক্রীড়া হোক, যে কোনো দিক থেকেই জ্ঞান বিজ্ঞান হোক, যা কিছুই হোক না কেন, সমস্ত ক্ষেত্রেই আমরা দেখেছি যে বাঙালি জাতিরই মূলত নামটা সর্বদা উঠে এসছে। তবে আমি কিন্তু এখানে মূলত বাঙালি জাতি বলতে আজকের যে আলোচনাটি করতে চলেছি সেটা হচ্ছে সনাতনী বাঙালি নিয়ে। আচ্ছা, এখানে একটা বোঝবার বিষয় আছে। বিষয়টি কি? বিষয়টি হলো, যখন মোগলরা এই দেশে এসেছিল তখন তারা বাংলাকেই টার্গেট করেছিল। আবার যখন ব্রিটিশরা এসছিল তখনও তারা বাংলাকেই টার্গেট করেছিল। তাহলে এই বাংলাকে টার্গেট করার পেছনে কারণটা কি? তার মানে বাংলাতে এমন কিছু আছে, বাংলা সেটা আহ, ভৌগোলিক অবস্থান বলুন, বা বাংলার যে পরিধি আছে, বাংলার যে রিসোর্স আছে, ন্যাচারাল রিসোর্স আছে, সেটাতে এমন কিছু ছিল যেটা গোটা দেশের থেকে সর্ববৃহত্তর পর্যায়ে। হুম। হুম। তো কোথাও না কোথাও বরাবর বাংলার মাটি হচ্ছে এত উর্বরা মাটি, যেখানে ন্যাচারাল রিসোর্স যেমন প্রতি মুহূর্তে আমাদের প্রচুর পরিমাণে থেকেছে, সেই ন্যাচারাল রিসোর্স পৃথিবী বিখ্যাত হয়েছে, বিশ্বব্যাপী এক্সপোর্ট হয়েছে, তেমনি বাংলার মাটি এমন উর্বর মাটি যেখানে বীর সন্তানরা জন্মলাভ করেছে। হুম। যেমন মৃত্তিকা সেখানে তেমন বৃক্ষই তো জন্মায়, তেমনি বাংলার মাটির বুকে কিন্তু সমস্ত বীর সন্তানরা সবসময় জন্মেছে। হুম। কিন্তু আজকের দিনে আমরা কোথাও যেন দেখতে পাচ্ছি এই জায়গাটি ভীষণভাবে ব্যাঘাত ঘটছে। এরকম ব্যাঘাত ঘটছে, সেটি হচ্ছে মূলত, আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির থেকে বলছি এবং আমি বহু মানুষের সঙ্গে ওটা নিয়ে আলোচনা করেছি। তো কোথাও না কোথাও প্রত্যেকের ভেতরেই একটা আক্ষেপ যে বাঙালি যেটা আজ থেকে ১৫০ বছর আগেও ছিল, সেটা কিন্তু আজকে নেই। কিন্তু এই নেইটা কি করে নেই? কেনই বা নেই? বাঙালি নিজের ইতিহাস বলতে খুব পছন্দ করে, যে আমাদের গৌরবান্বিত একটা ইতিহাস আছে, এটা একদম সত্যি, কিন্তু বর্তমানটা কেন নেই? প্রশ্নটা হচ্ছে এখানেই, যে গৌরবান্বিত ইতিহাস যদি থাকে হুম। তাহলে বর্তমানটা কেন নেই? হুম। ঠিক আছে? তো গৌরবান্বিত ইতিহাস কিভাবে ছিল সব থেকে আগে এটাকেই বুঝতে হবে। তার কারণ হচ্ছে, সেই সময়ের যে শিক্ষা, সেই সময়ের যে সংস্কৃতি, সেই সময়ের যে চিন্তা ভাবনা, সেই সময়ের যে আধ্যাত্মিক অনুশীলন, এই সব কিছু মিলেমিশে তবেই গিয়ে কিন্তু বাঙালি জাতি একটা অতি উৎকৃষ্ট মানের জাতি, শুধু ভারতবর্ষে না, গোটা পৃথিবীর বুকে। তার কারণ হচ্ছে, ব্রিটিশরা একটা সময় মোটামুটিভাবে পৃথিবীর বেশিরভাগ জায়গাতেই রাজত্ব করেছে। হুম। সেই সময়ে যদি ব্রিটিশদের সর্বাধিক কেউ বিরোধিতা করে থাকে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের বিপ্লবীরা অত্যধিক বিরোধিতা করেছিল। এবং তার মধ্যে যে নামগুলি আমরা খুঁজে পাই, সেই নামগুলির সিংহভাগটাই হচ্ছে বাঙালি নাম। কারণ আমরা এটা, যারা একটু ইতিহাস নিয়ে নাড়াঘাটা করেছি, বা যারা এই ধরনের ঐতিহাসিক রহস্য উন্মোচন করার চেষ্টা করি, ইতিহাসে যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলি কতটা সত্যি, এই ধরনের যেগুলো আহ জিনিস নিয়ে আমরা যারা উৎসাহী, যারা একটুখানি ঘাটাঘাটি করি, তারা জানি আমাদের যিনি সুভাষচন্দ্র বোস ছিলেন, গ্রেট ইন্ডিয়ান ফিগার, তাকে কিন্তু ব্রিটিশরা রীতিমতো ভয় করতেন, হুম। এবং বহু বিপ্লবীদেরই কিন্তু ব্রিটিশরা ভয় করতেন। তাহলে যে জাতিটা পৃথিবীর ওপর একরকম আধিপত্য, রাজত্ব বিস্তার করেছিল, তারাই আবার কোনো একটি দুটি বা কোনো নির্দিষ্ট ব্যক্তিদের ভয় খাচ্ছে, মানে তার মানে বুঝতে হবে
যে এক একটা বাঙালির কত ক্ষমতা ছিল। হুম। বাঙালির যে ক্ষমতাটা ছিল সেটা শুধুমাত্র বৈপ্লবিক ক্ষেত্রে নয়। আমি কারণ এতক্ষণ যেগুলি বললাম সেগুলি তো বৈপ্লবিক বা রাজনৈতিক যারা ব্যক্তিত্ব ছিলেন তারা। আহ, তার মধ্যে অনেকেই আছে যাদের আমি নাম উল্লেখ করলাম না। আধ্যাত্মিক স্তরেও কিন্তু আমরা যতজনকে দেখি তার মধ্যে সিংহভাগ যত ব্যক্তিত্ব আছে সবাই হচ্ছে বাঙালি। হুম। তাহলে বাঙালির প্রতিটা মেরুমজ্জা ডিএনএ এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে উৎকৃষ্ট মানের জ্ঞান, উৎকৃষ্ট মানের শিক্ষা, উৎকৃষ্ট মানের সংস্কৃতি, সাহস, প্রতিদ্বন্দ্বিতা এবং সর্বোপরি বিজয় লাভ করে নেওয়ার ইচ্ছা শক্তি, সংকল্প শক্তি এবং সেটা সম্পন্ন করার শক্তি। বন্ধুরা, বর্তমানে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি বাঙালি জাতির ভীষণ বিধ্বস্ত অবস্থা। মূলত আমি সনাতনী বাঙালির কথাই এখানে বলছি। তার কারণ আমি ভারতবর্ষে যে মুহূর্তে যখন যেখানে ঘুরতে যাই, আমি সেখানে যখন নিজেকে বাঙালি রূপে পরিচয় দিই, আমি দেখি তাদের একটা অদ্ভুত ধরনের প্রতিক্রিয়া। তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেন কিছুটা পাল্টে যায়, তাদের যেন ভাষা বেরোতে চায় না। হয়তো ব্যক্তি হিসেবে তারা আমাকে সম্মান দিতে চাইছে, কোথাও যেন বাঙালি শুনে সেটা যেন কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে। আমি এগুলো কিন্তু খুব ভালোভাবে অবজার্ভ করি এবং আমি এগুলোকে দেখেছি। তো সেটা কিন্তু আমার ভেতর থেকে ব্যক্তিগত জায়গা থেকে আমাকে ভীষণ কষ্ট দেয়। তার কারণ হচ্ছে এত গৌরবান্বিত একটা জাতি, যার জন্য আজকে দেশের ইতিহাস বলুন বা দেশের বর্তমান বলুন, আজকে যেখানেই থাক কোথাও না কোথাও তার একটা মেজর পার্ট জুড়ে বাঙালি জাতিই আছে। হুম। তাহলে আজকের দিনে যখন আমরা কোথাও যাব, কোথাও যখন আমরা বেরোবো, রাস্তায় ঘাটে বেরোবো, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাব কিংবা বিদেশে যখন যাব, কেন আমাদের মাথা হেঁট করতে হবে সেখানে? এর পেছনের কারণটি কি হতে পারে, আমি সেটির অনুসন্ধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম বহুদিন ধরে। মূলত আমি যেটি লক্ষ্য করেছি, এবারে আমি সেটি এখানে বলবো, সেটি হচ্ছে এটি একটি বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র। এটি একটি অতি বৃহত্তর, অতি দীর্ঘকালীন একটি রাজনৈতিক ষড়যন্ত্র, যেটি ব্রিটিশদের সময় থেকে হয়ে এসছে। তখন তারা স্লো পয়জনিং করে ধীরে 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 এই জাতিটার ভেতরে সংস্কৃতিকে নষ্ট করিয়েছে, কালচারকে নষ্ট করিয়েছে, শিক্ষাকে নষ্ট করিয়েছে, আধ্যাত্মিকতার জায়গায় ঢুকে পড়েছে। তারা আমাদের ভেতরেই ঢুকে আমাদের বিদ্যাকেই নিয়ে আমাদেরকেই বোঝানোর চেষ্টা করছে কোনটা ঠিক কোনটা ভুল। এবং অদ্ভুতভাবে আমাদের ভারতীয়রা, আমাদের বাঙালিরাই সেটি নিয়ে আমাদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু করেছে। খুব অদ্ভুত ব্যাপার কিন্তু। হুম। এটি পেছনে কাজ করছে বাঙালির অতি আবেগ। আবেগ হওয়া ভালো, কারণ আবেগই কিন্তু জীবনকে বেগ দেয়, কিন্তু অতি আবেগ ভালো নয়। অতি আবেগ ঠিক ভুল নির্বাচন করার ক্ষমতাকে হারিয়ে দেয়। অতি আবেগ ভুলিয়ে দেয় যে আমি যেটা বলছি সেটার প্রামাণিকতা কি আছে, তার পেছনে যুক্তি কি আছে, সর্বোপরি আমি তার ভেতরে উপলব্ধি আমার কি হয়েছে, আমার ব্যক্তিগত উপলব্ধি আমার কি হয়েছে। আমি কেতাবি কথা, বই পড়া জ্ঞান, অন্যের নেওয়া জ্ঞান, অন্যের থেকে আহ, নেওয়া জ্ঞান, এগুলো নিয়ে আমরা কাউকে বুঝিয়ে দেওয়া, এটা অনেক সোজা। অনেক বেশি কঠিন সেটাকে উপলব্ধি করা। এবং উপলব্ধির মাধ্যমে যে জ্ঞান আমরা অন্যকে যখন দেব, সেখানে আমার সন্তুষ্টি থাকবে। এবং শুধু সন্তুষ্টি নয়, যেমন স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন একবার, আজ আমি যে কথাগুলি বলছি সেটা যদি আজ থেকে 500 বছর পরেও কেউ পড়ে এবং সে যতটা মনোযোগ সহকারে পড়বে, সে কিন্তু আমার কথাগুলির তাৎপর্য ততটাই গভীরে গিয়ে বুঝতে পারবে। কারণ আমরা জানি স্বামী বিবেকানন্দ একজন যোগেশ্বর যাকে বলা হয়, মানে যোগ বা ধ্যানের একটা অতি উচ্চ পর্যায়ে যিনি বিরাজ করতেন, মননমনা অবস্থায়, মানে মনের ঊর্ধ্বে গিয়েও যিনি বিরাজ করতেন, তার মুখ থেকে নিঃসৃত বলা কথা, তার মুখ থেকে নিঃসৃত বাণী, সেটা তার উপলব্ধিজাত জ্ঞান। হুম। সেটা তার কিন্তু কোনো কেতাবি জ্ঞান নয়। কারণ আমরা জানি স্বামী বিবেকানন্দ নিজেও যথেষ্ট এক্সপেরিমেন্টাল ছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে উনি অনেক দিন ধরে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি কিন্তু মানতে বাধ্য হননি। তিনি উপলব্ধি করেছিলেন, তার জ্ঞানটা ছিল উপলব্ধিজাত।
তো উপলব্ধির জায়গা থেকে আমরা যখন কোনো কিছুকে এক্সপিরিয়েন্স করি, সেটাই যখন আমি কাউকে বলবো এবং সেই ব্যক্তি যখন সেটিকে শুনবে, তখন কিন্তু তারও মনের সেই অতল অবস্থানে পৌঁছে যাবে যেটি আমি তাকে বলতে বা বোঝাতে চেষ্টা করছি। আজকে বাঙালি জাতিকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যেখানে বাঙালি জাতির মনস্তাত্ত্বিক, গোটা বাঙালি জাতির, সনাতনী বাঙালি হিন্দু জাতির মনস্তাত্ত্বিক পরিকাঠামোটি একটি অত্যন্ত উপরি পর্যায়ে ভাসমান রূপে আছে। কিন্তু এই বাঙালি জাতি অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক অবস্থায় কোনো একটা সময় অবস্থান করতেন। মূলত বাঙালি জাতির খোঁজ ছিল অন্তর্মুখী। হুম। এটা আমাদের সনাতনেরই খোঁজ ছিল, কিন্তু তার মধ্যে যারা সব থেকে দ্রুত গতিতে এগিয়ে গেছিলেন তারা হচ্ছে বাঙালিরা। যেহেতু মনের অন্তর্মুখী যাত্রা বাঙালিরা সবসময় করে এসছেন, তাই মনের মণিকোঠায় যত হিরে মতি জহরত ছিল সেগুলিকে হুম। কুড়িয়ে আনতে পেরেছে এবং তারই প্রকাশ চারপাশে তখন ঘটেছিল। হুম। আজকে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে এটিকে এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে যাতে এই জাতিটা নিজের অস্তিত্ব ভুলে যায়, নিজের অন্তর্মুখী যাত্রাপথ ভুলে যায়, সে সম্পূর্ণ উপরি পর্যায়ে ভাসমান রূপে বিরাজ করে। হুম। এটির পেছনে অবশ্যই আছে মিডিয়া, এটির পেছনে অবশ্যই আছে আহ, আজকে আশেপাশে আমরা যা কিছু দেখছি, যে ধরনের কালচার দেখছি, A to Z। হুম। আমরা এটা বুঝি না, বিদেশিরা কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা নিয়ে ভীষণ রকম পরীক্ষা নিরীক্ষা করেন। হুম। আমরা দেখে থাকি যে আমাদের যে টিভিতে অ্যাডগুলি আসে, সেই অ্যাডগুলি দেখেই কিন্তু আমরা বাজারে সেই জিনিসগুলির প্রতি আগ্রহ বেড়ে যায়, আমরা কিনতে যাই। হুম। অ্যাডগুলি আপনারা যদি, মানে অ্যাডভার্টাইজগুলি বা বিজ্ঞাপনগুলি যদি আপনারা লক্ষ্য করে থাকেন, তবে দেখবেন যে সেটি এমনভাবে তৈরি করা হয় যেটি আমাদের মনস্তাত্ত্বিক পর্যায়ে কিন্তু একটা প্রভাব ফেলে। হুম। তার মানে বুঝতে হবে প্রতিটা বিজ্ঞাপন কিন্তু তৈরি হওয়ার আগে একটা মনস্তাত্ত্বিক পর্যায়ে রিসার্চ করা হয় যে এটি মানুষের ওপর কোন পর্যায়ে, কতটা পর্যায়ে এবং কতটা বৃহত্তর পর্যায়ে প্রভাব ফেলবে, হুম। তার উপরেই কিন্তু বিজ্ঞাপনগুলি তৈরি করা হয়। এটি বিদেশে বহু যুগ, বহুদিন ধরে হয়ে আসছে। পরবর্তী পর্যায়ে যখন ব্রিটিশদের রাজনীতি আমাদের দেশে প্রবেশ করে এবং কালো চামড়ার, মানে আমাদের ভারতীয় চামড়ারও যখন অনেক ব্রিটিশরা তৈরি হয়ে যায়, তখন তারাও কিন্তু ওই পলিটিক্সটা শিখে নেয়, ওই রাজনীতিটা শিখে নেয় এবং তারা কিন্তু সেটি সর্বাঙ্গীনভাবে ইউজ করতে আরম্ভ করে। আজ বাঙালি জাতিকে ভুলিয়ে দেওয়া হয়েছে বাঙালি জাতির একটা গৌরবান্বিত ইতিহাস। মানে ধরুন, আপনি বরাবর জেনে এসেছেন আপনার বাবা দাসত্ব করত, তার বাবাও দাসত্ব করত, আর তার বাবাও দাসত্ব করত। তাহলে আপনার মনস্তাত্ত্বিক অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছাবে? আপনি একজন প্রথম থেকেই হীনমন্য ব্যক্তি রূপেই নিজেকে চিনবেন, নিজেকে জানবেন। এটাই স্বাভাবিক, কারণ এটাই ডিএনএ মাধ্যম দিয়ে আসছে। কিন্তু ধরুন একদিন আপনি হঠাৎ জানতে পারলেন জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে আপনার প্রপিতামহ ছিলেন একজন বড় জমিদার এবং তার প্রপিতামহ ছিল কোনো একটা প্রদেশের রাজা। একটু ভেবে দেখুন তো, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস আপনার জীবনে কিন্তু একটা মনস্তাত্ত্বিক পর্যায়ে বিরাট পরিবর্তন হতে শুরু করবে। হুম। আপনি আপনার কনফিডেন্স ফিরে পাবেন, আপনি আপনার তেজ ফিরে পাবেন, আপনি যখনই জেনে যাবেন যে আপনার অতীত কি ছিল, আপনার অতীতের সত্যতা জেনে যাবেন, আপনার অস্তিত্বের সত্যতা জেনে যাবেন, তখনই কিন্তু আপনার ভেতরে যেটা মনস্তাত্ত্বিক পর্যায়ে সব থেকে বড় ছাপ ফেলবে, সেটা হচ্ছে আপনার কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাবে, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। যে মুহূর্তে আত্মবিশ্বাস বেড়ে যাবে, আপনি প্রতিটা কাজ সঠিকভাবে করতে পারবেন এবং কোনটা ঠিক কোনটা ভুল সেই মুহূর্ত থেকে আপনি বিচার করতে আরম্ভ করে দেবেন। এটি কিন্তু আমাদের নিজের জানার ক্ষেত্রেও, আত্মজ্ঞানের ক্ষেত্রেও একই রকম ব্যাপার। আমাদের যখন আত্মজ্ঞানের বিন্দুমাত্র ঝলক লাগে, আমাদের ভেতরে কিন্তু তীব্র গতিতে আত্মবিশ্বাস আসতে আরম্ভ করে এবং আমরা কিন্তু তখন আরো দ্রুততার সাথে এগিয়ে যাই। পলিটিক্যালি কিন্তু এই জায়গাটাকেই নষ্ট করা হয়েছে, মনস্তাত্ত্বিক জায়গাটাকে নিয়ে খেলা করা হয়েছে, কারণ তারা জানে মানুষ যদি নিজের অস্তিত্ব সম্পর্কে জেনে যায়, আমি মানুষ বলতে এখানে কিন্তু মূলত সনাতনী বাঙালির কথাই বলছি, আবারও একবার উল্লেখ করে দিলাম,
মানুষ যদি নিজের অস্তিত্ব, নিজের অতীত, নিজের সংকল্পের ক্ষমতা সম্পর্কে জেনে যায়, মানুষ তখন নিজের দাবিগুলো করতে আরম্ভ করবে। কিন্তু রাজনৈতিক বা রাজনীতি এটা চায় না যে কেউ তার দাবি করুক, কেউ তার নিজেকে চিনুক। সবাই যেন আত্মহারা হয়ে দাসত্ব করুক। তবে রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু নিজেকে রাজা রূপে রাজত্ব করতে পারবে এবং তারা যা চায় তাই করতে পারবে। আজকের বর্তমান অবস্থা যেটা, আজকের বর্তমান অবস্থায় দাঁড়িয়ে ক্ষুদিরাম বোস জন্মাচ্ছে না, সুভাষচন্দ্র বোস জন্মাচ্ছে না, বিনয় বাদল দীনেশ জন্মাচ্ছে না, নজরুল ইসলাম জন্মাচ্ছে না, আরো কত নাম বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মাচ্ছে না, ঋষি অরবিন্দ ঘোষ জন্মাচ্ছে না। কিন্তু আমি আপনাদের বলতে পারি এনাদের প্রত্যেকেরই ডিএনএ কিন্তু কোনো না কোনো বাঙালির ভেতরে কিন্তু লুকিয়ে আছে। একটা সুভাষ বোস জন্মাতে, একটা ঋষি অরবিন্দ জন্মাতে, একটা স্বামী বিবেকানন্দ জন্মাতে কিন্তু খুব বেশি সময়ের দরকার লাগে না। আপনারা জানবেন শয়তানি শক্তি, রাক্ষসীয় শক্তি তারা খুব দ্রুততার সাথে বিস্তার লাভ করে। তারা বিস্তার নীতিতেই বিশ্বাসী। তারা বিস্তার নীতির ওপরেই তাদের ক্ষমতা প্রতিপন্ন করতে পারে। তারা সংখ্যায় যত বেশি হবে তাদের আগ্রাসন তত বেশি হবে। কিন্তু একটা জেগে ওঠা ব্যক্তি, একটা ঋষি অরবিন্দ, একটা স্বামী বিবেকানন্দ, একটা বিনয় বাদল দীনেশ, একটা ক্ষুদিরাম বোস দরকার, যারা লাখো লাখো কোটি কোটি মানুষকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে আজ কি সেরকম ব্যক্তি নেই? অবশ্যই আছে। কালের নিয়মে তারা জেগে উঠবে, অবশ্যই জেগে উঠবে। তারা আছে, তারা জেগে উঠবে। কিন্তু কার ভেতর থেকে উঠবে, কখন উঠবে সেটা কেউ জানে না, সেটা মহাকাল জানে। তার জন্য দরকার হচ্ছে চেতনাকে একটু ঝাঁকিয়ে দেওয়া, যেই কাজটি করার জন্যই আমি এতক্ষণ এই বক্তব্যটি দিচ্ছি। চেতনাকে হুম ঝাঁকিয়ে দেওয়া। এই চেতনাকে ঝাঁকালেই কার ভেতর থেকে কে বেরিয়ে আসবে সেটা কেউ জানে না। রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু এটা ভীষণ রকম ভয় খায়। হুম কেউ না জেগে উঠুক, তাদের প্রতিটা মুহূর্তে এটাই চেষ্টা। এটি আমি সর্বাঙ্গীনভাবে বাঙালি জাতির অস্তিত্ব বিপন্নতার কারণ এবং কি হতে পারে না পারে তার একটা সামান্য ধারণামূলক কিছু কথাবার্তা বললাম। বর্তমানের কয়েকটি ঘটনার কথা আমি উল্লেখ করি। হুম যেমন দেখা যাচ্ছে রিসেন্টলি আমরা আজকাল গত দুদিনের মধ্যে দেখতে পেলাম একজন মেম্বার অফ পার্লামেন্ট, তিনি বাঙালি জাতি, আমি কোন রাজনৈতিক দলের সেটি বলছি না, ইতিমধ্যেই ব্যাপারটি সংবাদ মাধ্যমে এবং সমাজ মাধ্যমগুলিতে, বিভিন্ন মাধ্যমগুলিতে ভাইরাল হয়ে গেছে। তিনি পার্লামেন্টে বসে বসে সিগারেট খাচ্ছেন। হুম আচ্ছা বলুন তো, তার যদি সিগারেট খাওয়ার এত ইচ্ছে হয়, তার বাড়ি আছে, গাড়ি আছে, রাস্তা আছে, পুকুর পাড় আছে, নদীর পাড় আছে, বনে বাঁধারে আছে, কিংবা তাদের জন্য ভালো ভালো হোটেল আছে, সবকিছু আছে। সবকিছু ছেড়ে দিয়ে পার্লামেন্টে বসে সিগারেট খাচ্ছে কেন? কোথাও কি আপনাদের মনে হচ্ছে ব্যাপারটি খুব স্বাভাবিক? ব্যাপারটি কি খুব স্বাভাবিক মনে হচ্ছে একবারে? সেখানে তার সিনিয়র আছে, তার জুনিয়র আছে, তার সমবয়সী আছে, অনেক রাজ্যের চিফ মিনিস্টাররা আছে, বিভিন্ন এমপিরা আছে। সবার সামনে বসে বসে সিগারেট খাওয়ার কি প্রয়োজন? হুম লোকে, পুরো ভারতবর্ষ দেখছে যে কোনো এক বাঙালি সংসদে বসে বসে সিগারেট খাচ্ছে। আপনারা যদি মনে করে দেখেন, একটার পর একটা বহু ঘটনাই দেখতে পাবেন যেখানে কোনো এক রাজনৈতিক দলের, আমি কিন্তু এখানে রাজনীতি নিয়ে কথাটি বলছি না বা কোনো একটা রাজনৈতিক দলকে দোষারোপ করে কথাটি বলছি না, আমি এখানে এর পেছনে বৃহত্তর ষড়যন্ত্রটির কথা বলছি, যেটি বাঙালি জাতিকে নষ্ট করার জন্য এমন ভাবে রেডি করা হয়েছে, যেটি বাঙালি যদি আজকে না বোঝে, এর ফল ভয়ঙ্কর রকম ভুগবে আগামী দিনে।
কিন্তু আজকে যদি বুঝে যায়, এদেরকে সমূলে উৎখাত করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাঙালি জাতির অস্তিত্ব টিকবে। আর বাঙালি জাতির অস্তিত্ব না টেকে যদি ভারতবর্ষের অস্তিত্ব টিকবে না। হুম। যে কোনো রাজনৈতিক দল চলে আসুক, যেই চলে আসুক, যত বড় আধ্যাত্মিক নেতাই চলে আসুক, কেউ একটা কিচ্ছু করতে পারবে না। বাঙালি জাতি যদি অবক্ষয় হয়ে যায়, বাঙালি জাতি যদি ধ্বংস হয়ে যায়, আমি সনাতনী বাঙালির কথাই বলছি, একটা কেউ কোনো কিছু করতে পারবে না সনাতনী বাঙালি জেগে ওঠা ব্যতীত। তার ঋত গৌরব সমেত জেগে ওঠা ব্যতীত। বর্তমান যেটা বাঙালির চাল চলন, সেরম ভাবের কথা বলছি না। অতএব আপনারা, হুম। আমি একটা উদাহরণ দিলাম, আপনারা যদি দেখেন তবে এরকম ভুরি ভুরি উদাহরণ দেবেন যেগুলো আমার বলতেও কিছুটা দ্বিধাগ্রস্ত লাগছে। যেমন আমরা তারও কিছুদিন আগে দেখেছি শিবলিঙ্গে একটি ঘটনা ছবি সেটি করা হয়েছিল। প্রতিটা জায়গায় এত খারাপ জিনিস, এত নোংরা জিনিস, হীন জিনিসগুলি করা হচ্ছে এবং সেগুলি মিডিয়ার মধ্যে তুলে ধরে দেখানো হচ্ছে। এটা কি কোথাও আপনাদের মনে হচ্ছে না যে এটা বাঙালি জাতিকে কলঙ্কিত করার জন্য একটা বিশাল বড় ষড়যন্ত্র? যে ঘটনাগুলি ঘটছে, যে ঘটনাগুলি ঘটানো হচ্ছে, এটির সঙ্গে কি সরাসরি আপনাদের মনে হয় যে রাজনৈতিক ষড়যন্ত্রই আছে? শুধুমাত্র, শুধুমাত্র বলছি, রাজনৈতিক ষড়যন্ত্র তো আছেই। কিন্তু বন্ধুরা, আমি বলবো আমার ব্যক্তিগত রিসার্চ থেকে আমি যেটা বার করেছি, এটি সম্পূর্ণ বাঙালি জাতিকে বিপন্ন করার জন্য একটি বিরাট বড় কনস্পিরেসি। তার জন্য কোনো নির্দিষ্ট একটি পার্টি দায়ী নয়, কোনো নির্দিষ্ট একটি পলিটিক্যাল ফিগার দায়ী নয়। এটি একটি গ্রেটার এজেন্ডার অংশ। বাঙালি যদি পুনরুত্থান ঘটে, এক একটা বাঙালির ক্ষমতা আছে দেশকে নাড়িয়ে দেওয়ার, এক একটা বাঙালির ক্ষমতা আছে স্বামী বিবেকানন্দের মতো পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার, এবং এক একটা বাঙালির ক্ষমতা আছে একটা জেগে ওঠা বাঙালি লাখো বাঙালিকে জাগিয়ে দেওয়ার। বন্ধুরা, আমার রিসার্চ অনুযায়ী আমি দেখেছি এটাই কেউ চায় না। হুম। কিন্তু আপনি বলুন, আপনিও কি সেটা চান না? যদি আপনিও সেটা না চান, তবে জেনে রাখুন আপনার আগামী প্রজন্ম, আপনার আগামী প্রজন্ম অব্দিও যেতে হবে না। আপনি আর 15 থেকে আগামী 20 বছরের মধ্যে কি দেখতে চলেছেন, সেটা আপনারও কোনো আন্দাজ নেই। যদি এই মুহূর্তে না জেগে ওঠেন, যদি এই মুহূর্তে না আত্মসমীক্ষা করেন, নিজের মেরুদণ্ডকে খুঁজে পান, নিজের ডিএনএর উৎসস্থল যদি না খুঁজতে বেরিয়ে পড়েন এখনই, যদি আপনাদেরও কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টসে মতামত দিয়ে জানাবেন। ধন্যবাদ। বন্দে মাতারাম। জয় মহাকাল।